হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো, সুন্দর, সুস্থ এবং হাসিখুশি আছেন। শম্ভু মুখার্জি অশরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ কি বার হলো বলুন? আজ কি বার? তো দেখুন, আমি তো মানে অনেক চেষ্টা করেছি যে তাড়াতাড়ি আসবার জন্য, কিন্তু পারিনি। তো যাই হোক, চলুন আজকে বুধবার, আমি আপনাদের ঘটনা নিয়ে এসেছি। তো ঘটনা শুনুন, ঘটনা শোনার আগে আমি আপনাদের একটা কথা বলি, না বললেই নয়। যে ঘটনাটা হলো যে সেদিন যখন আমি আসানসোল বর্ধমানের এই ঘটনাগুলো আমি যখন বলেছিলাম, তখন কোনো একজন বলেছেন যে, কোনো এক দাদা ভাই এখানে এসে কমেন্ট করেছেন, এ করবেন না, কুসংস্কার ছড়াবেন না, এগুলো কিছু হয় না। কোনো একটা চ্যানেলের নাম করে বলেছেন যে ওই চ্যানেল দেখিয়ে দিচ্ছে তারা বিভিন্ন হন্টিং প্লেসে গিয়ে, হন্টেড প্লেসে গিয়ে, যে কিছুই নেই, রাত 2টো 2:30 3টে। তা আমার বক্তব্য হচ্ছে, দাদা ভাই, তাদের সেগমেন্টটা আলাদা, আমার সেগমেন্ট আলাদা। আমি মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা শোনাই, আমি স্টোরি টেলার। আর তারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে কিনা তাই নিয়ে কাজ করেন। প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করা তো আমার না, এটা তো আমি করি না। তাহলে আপনি এর সাথে ওটাকে গোলাচ্ছেন কি করে? দ্বিতীয় কথা, যে ধরুন কোনো একটা জায়গায় কোনো ঘটনা ঘটে গেছিল, সেটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, কোনো হাসপাতাল হতে পারে, কোনো আপনি সেখানে ক্যামেরা ট্যামেরা নিয়ে আপনি সেখানে সেজে গুজে গিয়ে দাঁড়ালেন। তা অশরীরী বা সেই ভূত কি আপনার সামনে এসে মেকআপ টেকআপ করে দাঁড়াবে, এই যে আমি এসছি তুলুন? এগুলো হয় কোনোদিন? আমি এর আগে বহু ভিডিওতে বলেছি যে 1 মাস মহাশ্মশানে পড়ে থাকলেও কিছু দেখতে পাবেন না। কোনো হন্টেড প্লেসে 1 মাস পড়ে থাকলেও আপনি তার দেখা পাবেন না। এগুলো দেখা পায় অনেক অতি ভাগ্যবানরা, অনেক ভাগ্যবানরা। ভগবানের দেখা কি আপনি পেয়েছেন? পাননি। আমি পেয়েছি? পাইনি। কিন্তু কেউ তো পেয়েছেন। তারা সাধক ছিলেন, মহাসাধক। তাই তারা কিন্তু আমরা ভগবানকে অনুভব করতে পারি, তার অস্তিত্ব অনুভব করতে পারি। যে ঠাকুরকে আমি ডেকেছিলাম, আমার কাজটা হয়ে গেছে, তার মানে আমরা বিশ্বাস করি যে আল্লাহ বা ঈশ্বর যাই বলুন, কেউ একটা সুপ্রিম পাওয়ার আছে। আমরা তার পুজো দিই, এ করি, সে করি, আমার কার্যসিদ্ধি হওয়ার জন্য। তা যখন ভগবানে বিশ্বাস করি, তাহলে এই জিনিসটাও আছে। সেই গড়িয়াহাটার সেই সাইক্রিয়াটিস্ট, যিনি বলেছিলেন যে এই পৃথিবী, দেয়ার আর সাম ডার্কনেস, দেয়ার আর সাম লাইট। কোনো জায়গা অন্ধকারাচ্ছন্ন এবং কোনো জায়গা আলোকোজ্জ্বল, এটা থাকবেই। সুতরাং এটা হলো ডার্কনেসের দিক, আর লাইট সেটা সম্পূর্ণ একটা আলাদা। বুঝতে পেরেছেন? তা আলো যখন আছে তো অন্ধকার থাকবে, তাই ভগবান যখন আছে তখন এটাও আছে। তা তার দেখা কিন্তু পাওয়াটা আরো মুশকিল। ভগবানের দেখা যদি সাধ্য সাধনা করে, অনেক অঘরী তান্ত্রিক টান্ত্রিক আছেন, সাধ্য সাধনা করে কোনো হয়তো স্বপ্ন পান বা মন্ত্র পান, আলাদা কথা, সিদ্ধ লাভ করেন, কিন্তু দেবতা দর্শন হয় না। কিন্তু কিছু কিছু আবার ভাগ্যবান আছেন যারা এই নেগেটিভ এনার্জিকে যারা চাক্ষুষ করেছেন বা দেখেছেন, তাদের নিয়ে আমার এই ঘটনা। সুতরাং দুটো সেগমেন্ট আলাদা আলাদা, এগুলোর সাথে কোনো তফাৎ নেই। এবং ভদ্রলোককে আমি, ভদ্রলোক কিনা জানি না কত বয়স, আমি সঙ্গে সঙ্গে বিদায় করেছি চ্যানেল থেকে, আমি রাখি না এদের, কারণ এরা না বুঝে শুনেই আগেই কমেন্ট করে। আরেকজন কমেন্ট করেছে যে আমার নাতি হয়েছে, সবাই শুভেচ্ছা জানিয়েছেন, এ করেছেন। তো একজন লিখেছে, একটি ছেলে, দেখেন তারে আবার ভূতে না ধরে, চিন্তা করুন এদের কালচারটা। ফলে আমি সোজা চ্যানেল থেকে বাইরে আসে। তাদের চ্যানেল অনেক বড় হতে পারে, যারা এইসব করে টরে অনেক বড়। আমি অতি ক্ষুদ্র মানুষ, আমি সামান্য ঘটনা আমি আপনাদের বলি, যেটুকু কালেকশন করতে পারি, করে সেগুলো আমি শোনাই। এবং ডাইরেক্টলি বলুন বা ইনডাইরেক্টলি বলুন, আমি সেই জায়গাটাকে কিন্তু আমি মার্ক করে দিই যে এইরকম এরকম জায়গা হবে, একটা আইডিয়া মোটামুটি দিয়ে দিই। তো চলুন আজকে আমি ঘটনা বলি আপনাদের। অনেকক্ষণ অপেক্ষা করে আছেন, অনেকে বলেন যে আপনি খুব বাজে বকেন। আসলে বকা না, এগুলো এই কমেন্টগুলো দেখে না, এইগুলো ইয়েতে আসে। আমি একটা ঘটনা বলবো প্রথম ঘটনার পরে, তা তখন আমি বলে দেবো জিনিসটা কি। তা শুনুন, প্রথম ঘটনাটা, এই ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়েছিল, মানে ফোনে আলাপ হয়েছিল। ইনি মানে এনার অনেক যজমান আছে, দীক্ষা নিয়েছেন এনার থেকে অনেকে। এনার পুরো নামটা আমি নিলাম না, এনাকে টুরি ঠাকুর বলে। টুরি ঠাকুর, ইনি পুজো পার্বণ
জপ তপ ধ্যান এই সমস্ত নিয়ে থাকে, একদম সাত্বিক মানুষ। আমার সঙ্গে টেলিফোনে আলাপ হয়েছে। এনার জীবনের একটা ঘটনা আছে। এই টুরি ঠাকুর 90-এর দশকে, অর্থাৎ 92 সাল, ইনি কিন্তু খুব শিক্ষিত, কোয়ালিফাইড, এবং তখন উনি টিউশনই করতেন প্রচুর। 92-এর দশকে পূজা পার্বণ তো করতেনই, টিউশনই প্রচুর করতেন, এবং তখন ওই স্কুল ফাইনালের অনেক ছাত্রছাত্রী নিয়ে পড়াতেন। সাইকেল নিয়ে বেরিয়ে যেতেন, আর ফিরতে ফিরতে দেরি হতো। তা সেবার বোধহয় মাধ্যমিক পরীক্ষা, 92 সালের কথা বলি, মাধ্যমিক পরীক্ষা খুব মানে কাছাকাছি এসে গেছে। তা ওই দিনটা ওনার বাড়ি ফিরতে ফিরতে কিন্তু একটু রাত হয়ে গেছে। উনি সাইকেল নিয়ে বেরোতেন, তো সাইকেল নিয়ে আসতেন। এবার ওনার বাড়ির দিকে যেতে গেলে, একটা সরু লেন আছে, একটা গলি আছে, ওই গলিটা ছাড়া কিন্তু আর রাস্তা নেই ওনার বাড়িতে যাওয়ার। তো উনি যখন ওই সরু লেনটায় ঢুকেছেন সাইকেল চালাতে চালাতে, উনি দেখছেন রাস্তার ধারে দুপাশেই বাড়ি আছে, তার মধ্যে একটা বাড়ির জানলা থেকে একটা হাত বেরিয়ে আছে, মানে হাতটা এরকম প্রসারিত করা, এইরকম ভাবে হাতটা বেরিয়ে আছে জানলা দিয়ে। আর হাতটা মনে হচ্ছে উনি ওখানে সাইকেল চালানো বন্ধ করে দিলেন, মানে একদম সামনে বাড়ি, তার জানলাটা দিয়ে হাতটা বের করা, মানে মনে হচ্ছে কোনো ইশারা করছে বা কিছু চাইছে, ঠিক এইরকম একটা ওনার অনুভূতি হতে লাগলো। উনি ভাবলেন যে জানলা দিয়ে হাত বের করে কেউ কি কোনো বিপদে পড়লো, কোনো সাহায্য চাইছে, কিন্তু বুঝতে পারছি না। কিন্তু ওনার গাটা না একটু ভার হয়ে গেল। এবারে দেখছেন হাতটা কোনো এরকম বেরিয়েই আছে। আর তারপরে ভাবছেন যে জানলা দিয়ে হাত বেরোবে একটা মানুষের হাত, সেটা কতটা লম্বা হতে পারে ভাই, কতটা লম্বা হবে। তো এটা দেখে উনি একটু ঘাবড়ে গেলেন। তবুও ওই রাস্তা ছাড়া তো যাওয়ার রাস্তা নেই। উনি ধীরে ধীরে প্যাডেল করে সাইকেলটাকে এগোতে লাগলেন। এগিয়ে যখন ওই জানলার কাছটাতে, ওই বাড়ির জানলার কাছটাতে পৌঁছেছেন, দেখছেন কোনো হাত টাত কিচ্ছু নেই। এবং উনি ওখানে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দেখলেন যে জানলা দিয়ে হাতটা বার করার কথা ছিল, উনি টর্চ মেরে ওখানে দেখলেন যে ওটা নেট দেয়া জানলাটায়। তাহলে হাতটা কোথার থেকে এলো? উনি তো পরিষ্কার দেখেছেন, উনি তো একদম ছোট কচি বাচ্চা না যে কোনো ভুল দেখেছেন। ওই লম্বা হাতটা কোথার থেকে এলো? এবং উনি যখন কাপা কাপা বুক নিয়ে সাইকেল চালিয়ে একটু সামনে গেছেন, তখন দেখছেন সে হাতটা আর নেই। উল্টে জানলায় দেখছেন নেট দেয়া, তাহলে নেট দেওয়া থাকলে হাতটা কি করে বেরোবে? এবারে দেখুন, উনি তো খুব সাত্ত্বিক মানুষ, আমি আগেই বলেছি। উনি অনেক কিছু জানেন, দেহবন্ধন থেকে শুরু করে সমস্ত কিছু উনি জানেন টানেন। তাই উনি না তখনই আর বাড়িতে ঢুকলেন না। ভাগীরথী ওখান থেকে খুব কাছেই। উনি সোজা ওই ভাগীরথীতে চলে গেলেন সাইকেল চালিয়ে, তাড়াতাড়ি করে, খুব কাছে গিয়ে ওই ঘাটে গঙ্গার জল টল ছিটিয়ে চোখ মুখ ওখান থেকে ধুয়ে তারপর বাড়িতে আসলেন। বাড়িতে এসেও একটু অস্বস্তি বোধ করছেন। তারপর একটু গরম দুধ টুধ খেয়ে উনি খানিকটা স্বস্তি বোধ করলেন। ঠিক আছে, এটা 92 সালে এই টুরি ঠাকুরের সঙ্গে এটা কিন্তু ঘটে গেছিল, যার সঙ্গে আমার টেলিফোনে মানে কথাবার্তাও হয়েছে, কুশল বিনিময় হয়েছে। আমি আপনাদের ঘটনাটা জানালাম। আপনারা মানে এটা আমি বলি একটু, মানে এটা ওই কালনা কাটোয়া লাইনে কোনো একটা জায়গার ঘটনা। আমি আর জায়গাটার নামটা নিলাম না। অনেক সময় অনেক কিছু হয়, ওনার তো অনেক যজমান আছেন, অনেক শিষ্য টিষ্য আছেন। তো যাই হোক, এটা ছিল প্রথম ঘটনা। এইবারে আমি দ্বিতীয় ঘটনায় যাব। তো দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে আপনাদের একটা কথা বলি। আমি এর আগে আসানসোলের ঘটনা শুনেছি এবং পূর্ব মেদিনীপুরের ঘটনা শুনেছি। এর মধ্যে এক দিদিভাই বলেছেন যে সেকেন্ড গল্পটা বুঝলাম না, সেকেন্ড স্টোরিটা। তা সেকেন্ড স্টোরিটা কোনটা আমাকে কিন্তু একটু বলতে হবে, যে কোনটা বোঝেননি। কি ওরা যে প্লানচেট করলো, করে যে ওই অরুণের পরে ভর করেছিল যে আমাকে মারলি কেন, আমাকে মারলি কেন। তো যে দেখছে যে যাকে প্লানচেট করেছিল তার দাদার ছেলেটা মারা গেছিল। এবার সেটা কি আমি বলতে পারবো না। 2 বছর হচ্ছে, 2 বছর বয়স। ঠিক আছে, এইটা ওরা দেখেছিল, তারপর থেকে ওরা প্লানচেটটা বন্ধ করে দেয়। তা এইখানেও আমি যে দ্বিতীয় ঘটনাটা আপনাদের বলতে যাচ্ছি, এখানেও প্লানচেটের ঘটনা আছে। শুনুন এবারে। আপনারা পূর্ব মেদিনীপুরের সেই রিয়ার কাকিমার ঘটনা শুনেছিলেন? যারা আগে শুনেছেন তারা মনে করে দেখুন। যে রিয়ার বাবারা 2 ভাই, দাদু মারা গেছে, দাদুরা ছিল 3 ভাই। রিয়ার দাদু রিয়ার ছোট কাকাকে 6 বিঘে জমি দিয়েছিল, আর বড় ছেলেকে 4 বিঘে দিয়েছিল। কারণ ছোট ছেলে কিছু করতো না, সে খালি নেশা ভাঙ ভবঘুরে ঘুরে বেড়াতো। তার 2 ছেলে সায়ন এবং সন্দীপ। আমি একটু মনে করিয়ে দিই, খেই ধরিয়ে দিই। এই কাকিমা, ওই রিয়ার যে কাকিমা ছিল, সে এদের হিংসা করত।
রিয়া মাধ্যমিকে টেস্টে সেকেন্ড মানে র্যাঙ্ক করে, তখন উনি এখানে মানে প্রেত চালনা করতে গেছিলেন। তখন তান্ত্রিক বলেছিল হবে না, ওখানে শিব পার্বতীর ইয়ে আছে, ওদের বাড়িতে মন্দির আছে, সেখানে শিব পার্বতীর পুজো করে, হবে না, পিশাচ চালনা করতে হবে। পিশাচ চালনা করেছিল, এবং করার পরে আপনারা জানেন যে কি হয়েছিল, যে রিয়ার বাবা মানে রিয়া তো সেবার পরীক্ষা দিতেই পারলো না জ্বরে ভুগে। রিয়ার বাবা মানে ওই ইয়েতে ছিলেন ওই দিল্লির ওখানে, এখন তো আমি জায়গাটা ভুলে যাচ্ছি, ওই সেখানে রেলের জব করতেন, ওখানে বদলি ছিলেন। তা উনি ওখান থেকে এসেছিলেন, এসে উনিও বিপদের মুখে পড়েন, ঠিক আছে, ওনার ঘাটটাকেই বেঁকিয়ে দিয়েছিল। 1 মাস মানে ডাক্তার দেখিয়ে থেরাপি টেরাপি করে উনি কোনো রকম সুস্থ হন। তারপরে মনে আছে এক বুড়ি এসছিল ভরদুপুরে, এবং রাজু তখন ছিল, যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে। সে বুড়ি এসে বলছে, মা আমাকে একটু কাঁচা দুধ আর না খই দাও না। তো তখন বলেছিল রিয়ার মা যে কাঁচা দুধ তো আছে, কিন্তু খই কোথায় পাবো? তখন ওই বুড়ি বলেছিল যে কেন, তোমার মা তো তোমার জন্য নাড়ু করে নিয়ে এসছে, খইয়ের নাড়ু, ওই দাও। তখন 4টে দিয়েছিল, একটা খেয়ে আর কাঁচা দুধটা খেয়েছিল, বাকি 3টে ঝোলায় রেখেছিল। তখন বলেছিল যে তোমাদের খুব বিপদ যাচ্ছে না, তো তা তোমরা শিব পার্বতী রেখেছো, তার সন্তানকে রাখুনি কেন? এই বলে একটা গণেশ দিয়েছিল। আর গণেশটা রাখার জন্য এতটুকু একটা কাঁসার এইরকম বা ইয়ের পাত্র, বলে ওই সন্তানকে রাখো, তার পুজো করো, তোমাদের যে বিপদ ডেকে এনেছে তার ক্ষতি হয়ে যাবে, তুমি এর পুজো করো, রোজ এই জল নাড়ু দেবে, পুজো করো, এবং তিথি দেখে একটা যজ্ঞ করো। তখন সেই এক ইয়েকে ডেকে, সেই পুরোহিত ডেকে, সেই তান্ত্রিক ডেকে সেই যজ্ঞ করানো হয়েছিল। এবং যজ্ঞ করানোর পরে উনি বাড়িটা বেঁধে দিয়ে গেছিলেন, যে রিয়াদের ওইরকম অসুবিধা হচ্ছে বলে, রিয়ার বাবা এরকম অসুস্থ হয়ে যাচ্ছে, রিয়া অসুস্থ হয়ে গেছে, বাড়িটা বেঁধে দিয়ে গেছিলেন। এবং কি হলো, তার কয়েকদিনের মাথায়, যজ্ঞটা করার কয়েকদিনের মাথায়, পাশের যে দোতলা বাড়ি ওর কাকা, সেখানে ছাদের পরে ঘাড় মটকানো অবস্থায় রিয়ার কাকিমাকে পাওয়া গেছিল। মানে পিশাচ আপনি চালনা করলেন, এবার সে যদি তার অভীষ্ট লক্ষ্য পূরণ না করতে পারে আপনাকে মেরে দেবে, এটা হচ্ছে সাপ কথা। এবং রিয়ার কাকিমাকে মেরে দিয়েছিল। এবং সেকেন্ড পার্টে গিয়ে আমি বলেছিলাম যে রিয়ার কাকিমার অত্যাচারে সেই দুটো চাষি চাষাবাদ করে সেই ফিরছিল সেই ডোবার পাশ থেকে, তখন দেখছে এক মহিলা বসে ঘাস ছিটছে। তখন বলছে, তারা যখন মহিলাকে ক্রস করে গেল, তখন বললো না যে ও দাদা আমার এই ঘাটটা বেঁকে গেছে, একটু সোজা করে দাও। পিছন ঘুরে দেখে যে ওই রিয়ার মা দাঁড়ানো, তার বডিটা পিছনের দিকে, মাথাটা সামনের দিকে, তাদের দিকে, ওই দিকে ওরা দৌড় দিয়েছিল। এবং মানে গ্রামে প্রচুর লোক দেখে অসুস্থ হয়ে যাচ্ছিল। তারপরে সেই বিশাল করে যজ্ঞ করা হয় রিয়াদের বাড়িতে। হ্যাঁ, সেই যজ্ঞ করে, গ্রামের লোকেরাও ছিল, যজ্ঞ করে সেই পিশাচকে দূরীভূত করা হয়েছিল। এইবারে থার্ড ঘটনাতে আমি আসছি, আমি আপনাদের খেইটা ধরিয়ে দিলাম, বুঝতে পারবেন। এবার থার্ড ঘটনাতে আসছি। থার্ড ঘটনাটা হলো যে আপনারা জানেন যে আমি বলেছিলাম যে রিয়ার 2017 সালে বিয়ে হয়, 24 বছর বয়সে। তার 2020-তে রিয়ার মানে রিম্পার বিয়ে হয়। তো রাজু বলছে যে ওদের 2 বোনের মানে বিয়ের কর্তা বলতে পারেন আমি, মানে যেহেতু রিয়ার নিজের মায়ের পেটের ভাই নেই, তাই আমাকে মানে কাকুর ছেলের মতো ভালোবাসতো। বলে রিয়া রিম্পার বিয়ের বাজার বলুন, মানে দশকর্মা থেকে শুরু করে, ক্যাটারিং থেকে শুরু করে, মানে সমস্ত কিছু দায়িত্ব, সমস্ত বলছে একা সামলেছি। বলছে কাকু আমার হাতে টাকা দিয়ে খালাস, বলে কাকু কোনোদিন 1 টাকার হিসেব নেননি, এত ভালো মানুষ, এত ভালো মানুষ। তো যাই হোক, তা উনি তো বাইরে থাকতেন, রেলে চাকরি করতেন, আর ওনার যে 4 বিঘে জমি ছিল সেখানে লোক দিয়ে চাষ করাতেন, তো ভালোই মানে সচ্ছল অবস্থা। কিন্তু কাকুর তো তা না, কাকু তো নেশা ভাঙ করে সমস্ত কিছু উড়িয়ে দিয়ে তারা সেই 6 বিঘের মধ্যে 1 বিঘে পড়ে আছে। তা রিয়ার মা যখন মারা গেল, মারা যাওয়ার পরে রিয়ার কাকিমা যখন মারা গেল, রিয়ার মা কিন্তু ওই সায়ন আর সন্দীপ, রিয়ার মানে কাকুর 2 ছেলে, তাদের কিন্তু বুকের মধ্যে টেনে নিয়েছিলেন, যে তোরাই আমার সন্তান, লেখা পড়া, ওদের স্কুল ফিস সমস্ত কিছু সব রিয়ার বাড়ি থেকে দেওয়া হতো। আর রিয়ার বাবা রিয়ার কাকুকে ভীষণ ভালোবাসতো, জানে ভাই নেশাড়ু বা ইয়ে করে, কিন্তু দাদার মুখের পরে কোনো কথা বলতো না, মাথা নিচু করে দাঁড়াতো।
দাদা বকাঝকা করলে চুপ, কোনো কথা বলতো না। এবং আরেকটু কারণ আমি বলি, রিয়ার দাদু মারা যাওয়ার সময় উনি জানতেন যে ওনার ছোট ছেলে এইরকম, তাই রিয়ার বাবার হাত ধরে বলে গেছিলেন যে তুই তো বড়, ভাইকে কোনোদিন ছাড়িস না, ভাইকে কিন্তু দেখিস, ভাই তো জানিস তো কিরকম। এই জন্য রিয়ার বাবার আরো মানে ভাইকে ভালোবাসতো বেশি। তো উনিও বলেছিলেন একবার, রিয়ার কাকুকে একদিন ডাকেন, ডেকে বলে যে তুই একটা কাজ কর, এই সায়ন সন্দীপ ওদের তো পড়াশুনো খরচা চালাতে হবে, এ করতে হবে, তোকে তো একটু মানুষ হতে হবে রে ভাই, তুই চিরকাল এরকম করবি, তুই একটা কাজ কর, আমার যে 4 বিঘে জমি আছে, তোর তো 1 বিঘে তুই তো সব বেচে দিয়েছিস, তা আমার ওই পাশের প্লট থেকে তুই 1 বিঘে জমি আমি দিচ্ছি তোকে, তুই ওখানে চাষ কর, যা করবি আমাকে কিছু পারলে দিবি, দিলে দিবি, না দিলে না দিবি, দিতে হবে না, কিন্তু সায়ন সন্দীপকে তো দাঁড় করাতে হবে। তো এরপরে রিয়ার বাবা শুধরে গেছিল, কিন্তু বেশি দিন বাঁচেনি, সেটা আমি ফোর্থ পার্টে যেয়ে বলবো। কিছুটা শুধরে গেছিল, কিন্তু তখন আর কিছু করার নেই। যে সায়ন সন্দীপ এই রিয়ারদের ইয়েতেই মানে বাবা মার ইয়েতেই বড়, টাকা পয়সা বলুন এগুলো। তাই সন্দীপ আর সায়ন এরা যে বিয়ে করেছে, একজন বোধহয় ছোটটা সবচেয়ে আগে বিয়ে করেছে, 2022-23 বিয়ে করেছে, মানে ওরা মা যখন মারা গেছে তখন একজন পরে 6, একজন পরে 4-এ, 10-11 বছরের ছেলে সব, তখন মা মারা গেছে ঘাড় মটকানো অবস্থায়। তো যাই হোক, এবারে দেখুন, এই সায়নকে সন্দীপকে বিয়ে দিয়েছে রিয়ার বাবা। বলছে, রাজু বলছে যে কাকু সেখানেও আমি কর্তা, সেখানেও আমি কর্তা, সেখানে ওদের ক্যাটারিং অমুক তমুক হ্যানা সমস্ত কিছু দেখভাল কিন্তু আমি করেছি, কাকু কিন্তু কখনো আমার থেকে কোনো পয়সার হিসেব কাকু এত চাননি। এবং জানেন তো, তার যে ভাইপোর যে দুই বউকে সমানভাবে গয়না দিয়েছে কিনে, মানে এক একজনকে দিয়েছে, এক বউকে 1.5 ভরির হার, তো ওই বউকেও 1.5 ভরির হার, এর বালা তো ওর এই একই বালা, এর শাখা বাঁধানো ওরও শাখা বাঁধানো। বললো কাকু যেদিন জুয়েলারিতে পেমেন্ট করে 10,37,830 টাকা, আমি সামনে দাঁড়িয়েছিলাম। তাহলে যে ছেলেটা এত তথ্য এত ইয়ে দিয়ে বলছে, জোর দিয়ে বলছে, তাহলে চিন্তা করুন। বলছে পেমেন্টের সময় আমি ছিলাম, আমি সামনে দাঁড়িয়ে, আমাকে বলছে রাজু দেখ তো ইয়ে করে পেমেন্টটা কত হয়েছে, আমি দিয়ে দিই। বেশ ভালো পয়সা রোজগার করতেন উনি। তো যাই হোক, এই এইবারে ঘটনাটা হলো, এ তো গেল রিয়াজ আর মানে মানে পরবর্তীকালের ঘটনা, কিন্তু অরিজিনাল ঘটনা এটা পরবর্তীকালে 2020-25-এর ব্যাপারটা আমি আগে আপনাদের বলে দিলাম। এইবার রিয়ার মাঝে মারা গেছিল, তার যে সেই পিশাচি আত্মা তাকে যে তাড়িয়েছিল, দূরীভূত করেছিল, সেটা আবার পুনরাগমনায় চ, মানে পুরো পুরো আগমনায় চ। আমরা যেমন মা দুর্গাকে বলি মা তুমি আবার এসো মা, আহ্বান করি, তাকে আবার আহ্বান করে আবার এনে আবার বিপদে পড়ল। এবার কি হলো শুনুন, আমি বলি। ব্যাপারটা হলো, রিয়াদের গায়ে লাগানো গ্রাম ময়নায়, টোটাল ময়না থানার আন্ডারে তখন ও বলছে 50-55টা গ্রাম আছে কাকু, ছোট বড় এরিয়া নিয়ে এইরকম আছে। তো বলছে রিয়াদের একদম পাশের পাড়াতে এই 10-12টা ছেলে ছিল, এই 10-12টা ছেলে কিন্তু খুব নটোরিয়াস টাইপের, জানেন তো, মানে কুখ্যাত বলতে পারেন। এরা তখন কত মানে সব 12-এ পড়াশুনো করে বা কিছু এরকম। বললো এরা মানে অসামাজিক ঠিক না, আবার সামাজিকও বলবো না, এমন কাজ করতো যে এদের ঠেলায় পাড়ার মানুষজন বা গ্রামের মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছিল। কারোর পুকুরে জাল দিয়ে মাছ তুলে নেয়া, কারোর বাগানের ফলমূল সাফ করে দেয়া, ঠিক আছে, কারোর হাঁস মুরগি তুলে নিয়ে যাওয়া, ছাগল নিয়ে যাওয়া, তাই দিয়ে পিকনিক করা, এবং সামনে ওপেন পিকনিক করছে। তা যার বাড়ির ছাগল বা পাঠাটা গেছে সে তো বুঝতে পারছে যে ওরাই করছে, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতো না, জানেন তো, এদের জন্য। বাবা আমার বলে লাভ নেই, হ্যাঁ, কাল যদি আমার বাড়িতে কিছু করে, ঠিক এইরকম একটা ব্যাপার। আর এর মধ্যে সব থেকে যে বদমাইশটা ছিল তার নাম ছিল মিন্টু, আমি কিন্তু অরিজিনাল নাম নিলাম মিন্টু, কারণ আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আমি নামটা নিই, বললো হ্যাঁ নাম নিতে পারেন আপনি, অসুবিধা নেই, কারণ মিন্টু পৃথিবীতে বেঁচে নেই। সবচেয়ে বদ ছিল মিন্টু। এই মিন্টু, তো রাজু আমাকে বলছে তখন আমি ক্লাস 11-এ, আর এ তখন 12 থেকে বেরিয়ে গেছে,
এই মিন্টু 12 থেকে বেরিয়ে বিএসএফ হয়ে চাকরি পেয়ে যাক। এর শারীরিক গঠন বলছে আপনি চিন্তা করতে পারবেন না, বলছে 6 ফুট 5 ইঞ্চি লম্বা, চওড়া এরকম বুকের ছাতি, মানে পেশিবহুল চেহারা, বুঝতে পেরেছেন? এই মিন্টু হচ্ছে পালের গোদা। আর 10-12টা ছেলে সবসময় পাড়ার ওর ল্যাঙ্গট থাকতো, আর তারাই সমস্ত অত্যাচার চালাতো। রাস্তা দিয়ে কোনো মেয়ে যাচ্ছে, মিন্টুর টিটকিরি অব্যাহত, টোন কাটা, টিটকিরি কাটা, এগুলো কেউ কিছু বলতো না, ভয় সাহসই পেত না। মানে খুব অনেস্টলি বলছি, মানে খুব ডেসপারেট, খুব বাজে টাইপের, কুখ্যাতও বলতে পারেন। তো যাই হোক, তো এইগুলো তো চলছিল। এবারে এরা এই ওপেন খোলাখুলি কারোর বাড়ির মুরগি রাতে তুলে নিয়ে চলে গেল। লোকটা কিন্তু জানলো কারা নিয়েছে, পরের দিন দেখছে যে পিকনিক করছে কোনো জায়গায় বসে, সবই বুঝলো, কিন্তু কিছু বলার ক্ষমতা নেই, আরো বড় ক্ষতি করে দেবে, পুলিশে গেলে আরো ঝামেলা। তো এই জিনিসগুলো এই ছেলেগুলো করত। এবারে মিন্টু ওই বিএসএফ এ জয়েন করার পর কি করে জানেন? 6 মাস ট্রেনিং করে বাড়িতে এসছে। একটা ট্রেনিং হয়, তো 6 মাস ট্রেনিং করে বাড়িতে এসছে। তো বাড়িতে এসে ও আবার ওই বন্ধু বান্ধব হেনা তেনা শুরু করে দিয়েছে। যে কদিন থাকবে আর কি ট্রেনিং শেষে, তখনও বোধহয় পুরো জয়নিং ডেট আসেনি, 6 মাস জাস্ট ট্রেনিং হয়েছে, ট্রেনিং করে বাড়িতে এসছে, আর শুরু করে দিয়েছে আবার ওই তাণ্ডব। এই মেয়েকে টিটকিরি মারা, এর বাড়ির মুরগি তোলা, অমুক তোলা, তমুক তোলা। এইবারে এরা একদিন কি করেছে কি জানেন? এদের মধ্যে একটা ছেলে ছিল, এই প্লাঞ্চেট ফ্লাঞ্চেট সম্বন্ধে এর কিছু, মানে অত সূক্ষ্ম ধারণা থাকলেও কিছু একটু ধারণা ছিল। এরা করেছে কি, ওখানে একটা ফ্ল্যাট সেন্টার আছে, গ্রামের একদম শেষ প্রান্তে ফ্ল্যাট সেন্টারটা রয়েছে, 3তলা বাড়ি, ব্রিটিশ আমলের, 100 বছরেরও পুরনো, 3তলা। ওখানে মানে পঞ্চায়েতের কোনো সভা ঠভা বা কোনো কিছু হলে ওইটা ব্যবহার হতো, আর চাবিটা থাকতো পঞ্চায়েতের কোনো একজন মানে কর্মকর্তার বাড়িতে চাবিটা থাকতো। এই মিন্টুর দলবল করেছে কি জানেন? ওই পঞ্চায়েতের বাড়িতে গেছে, যে বলছে দাদা একটু চাবিটা দিন, একটু। তো কি করবে ওখানকার চাবি নিয়ে? ও যে না, একটু পিকনিক করবো আমরা। যে চিন্তা নেই দাদা, ওসব আমরা পরিষ্কার টরিষ্কার করে দেবো, হ্যাঁ একটু পিকনিক করবো। বন্ধুরা বলে ঠিক আছে, আর সেও এদের একটু ডরায়, তো দিয়েছে চাবিটা। চাবি নিয়ে ওরা করেছে কি, সেখানে পিকনিক টিকনিক করেছে। সেদিনকে বোধহয় অমাবস্যা ছিল, আর মনে মনে প্ল্যান ছিল প্ল্যানচেট করবে। ওদের মধ্যে একটা ছেলে আছে, বললাম না, যে নাকি মানে এইসব জিনিসগুলো কিছুটা জানে, কিছুটা, সব জানে না। তো যাই হোক, ওখানে মদ মাংস টাংস সব হয়েছে, কোনো আচার বিচার নামে না। এইবারে ওই 2nd ফ্লোর বা 3rd ফ্লোরের ঘরে ওইখানে মোমবাতি জ্বালিয়ে ঘর অন্ধকার করে, তখন ইলেকট্রিসিটি পৌঁছেছে, কিন্তু মাঠের সামনে চিৎকার চেঁচামেচি করে কেউ যদি আসতে যায়, তাহলে বাড়ির থেকে হারিকেন নিয়ে বেরোতে হবে। রাস্তায় এরকম পুরোপুরি বিদ্যুতের খুঁটি ফুটি, তখনও সেরকম 15 বছর আগের কথা বলছি। তো এইবারে, আর এই ফ্ল্যাট সেন্টারটা একদম মানে গ্রামের একদম শেষ প্রান্তে রয়েছে। তো যাই হোক, ওরা ওইখানে 2nd ফ্লোর অথবা 3rd ফ্লোরে ওরা ওই বসে মোমবাতি জেলে, এবার মদ টদ খেয়ে ওই মিন্টু ওখানে বাবু হয়ে বসেছে, বলছে আমাকে মিডিয়াম কর, আমাকে মিডিয়াম কর, বুঝুন। তো বলে তোকে মিডিয়াম করবো। বলে হ্যাঁ, আমি দেখতে চাই যে ভূত কি, আর সেটা শরীরের ভিতরে আসলে কেমন অনুভূতি হয়। হ্যাঁ, আমার এই ফিলিংসটা দরকার, কর না, কর কর কর। তখন তো সব নেশাগ্রস্ত অবস্থায়। তাই এবারে করে যায়, কাকে ডাকা যায়, কাকে ডাকা যায়? সেই রিয়ার মায়ের কথা বলে, এই ওকে সেই তাড়ি ছিল না, সেই পিসাচ করেছিল, ওকেই ডাক, রিয়ার মাকেই ডাক। এবার তারা তো সেই, ও মিডিয়াম হয়েছে, তারা রিয়ার মাকে স্মরণ করেছে। কিছুক্ষণ বাদের থেকে ওই মিন্টুর আচার আচরণ বদলাতে শুরু করলো, ঢুলতে শুরু করলো, দোল খেতে শুরু করলো, চোখগুলো লাল টকটকে জবা ফুলের মতো, মানে যারা বসে আছে তারা রীতিমতো ওকে দেখে ভয় পাচ্ছে। আর মিন্টুর গলা থেকে হঠাৎ মহিলা কণ্ঠ বেরিয়ে আসছে, বলছে তোরা আমাকে ডেকে খুব ভালো করেছিস, আমি খুব কষ্টে ছিলাম, হ্যাঁ এখন তাও তোদের সাথে আমি আসতে পেরে খুব
আমার খুব ভালো লাগছে, আমাকে ডেকে ভালো করেছিস। আর সেই উদ্দাম করছে ওই মিন্টু। এইবারে ওই ছেলেগুলো, ওই যে 10-12টা ছেলে, 10টা ছেলে, ওকে নিয়ে বোধহয় 11 জন না 12 জন, মানে মোট কথা টোটাল 12 জন ছিল। ওরা দেখলো যে মিন্টু উড়ে মনে হয় মিন্টুকে কেউ ধাক্কা দিয়ে ফেললো, ওই জানলাটা ভেঙে, থার্ড ফ্লোরে ওই জানলা ভেঙে ওই নিচে পড়ে গেল। এখন মুহূর্তের মধ্যে হয়ে গেল, ওরা যারা প্ল্যানচেটটা করতে বসেছিল, মিন্টু ওখানে ওইভাবে কথা বলছে, হঠাৎ কি মিন্টু দৌড় দিয়ে ওইখানে পড়লো না, মিন্টুকে ওরা যেন চোখের সামনে দেখছে কেউ যেন মিন্টুকে এরকম শূন্যের মধ্যে দিকে ফিকে দিল, ঠেলা দিল, ও ওই জানলা ভেঙে নিচে পড়ে গেল। আর বিকট আওয়াজ হয়েছে, 3 তলা থেকে জানলা ভেঙে নিচে পড়া, আপনি চিন্তা করতে, এরা সব দুদ্দার করে নিচে নেমে গেছে। নেমে গিয়ে এইবার ওই আওয়াজ, চিৎকার চেঁচামেচি, আশেপাশের লোক হারিকেন টর্চ নিয়ে ছুটে চলে এসছে। আর সেন্টারের একটু কাছাকাছি বাড়িও তো আছে গ্রামের, তারা ছুটে চলে এসছে। এসে দেখছে যে ওই অবস্থা। বললেও রাজু আমাকে বলছে, কাকু আমি 1 ঘন্টা বাদে গেছি, আমি গিয়ে দেখছি যে জানলার উপরে ওই রকম পড়ে আছে, নাক দিয়ে মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তার বলছে মারা গেছে। বডি পোস্টমর্টম হলো, পোস্টমর্টম হতে আরও একদিন। এইবার সেই বডি দাহ হলো, বুঝতে পেরেছেন? বডি দাহ হলো, দাহ হয়ে এবার অপমৃত্যু। এবার ব্যাপারটা গ্রামের জানাজানি হয়ে গেছে। এইবারে পাড়ার বা গ্রামের লোকেরা এদের ছেঁকে ধরেছে, এদের মানে দোষী সাব্যস্ত করছে, এবং মুখের পরে বলছে, এটা তখন মাথা নিচু হয়ে গেছে। মেইন সর্দারটাই তো গেছে, মেইন সর্দার যেটা হোঁতকাটা সেটাই তো গেছে ভোগে। এইবারে বাকিগুলোকে গ্রামের লোকে, যে তোমাদের জন্য, তোমাদের ঔদ্ধত্যের জন্য আজকে এই অবস্থা, একটা ছেলে অকালে প্রাণটা চলে গেল, তোমরা লোকের বাড়িতে বাড়িতে এরকম অত্যাচার করে বেড়াও, তোমরা রাস্তায় কোনো মেয়ে বেরোতে পারো না তোমাদের টিটকিরি টোনের জন্য। হ্যাঁ, এদের দোষী করতে লাগলো। যাই হোক, সেই ডেড বডিতে এলো। রাজু বললো আমি শ্মশানে গেছিলাম, মুখাগ্নি টুকাগ্নি হলো, সব ক্রিয়াকর্ম হলো। আর অপমৃত্যু কাকু 3 দিন বাদেই কাজ হয়, চতুর্থীর দিন। সেই চতুর্থীর কাজে যারা শ্মশান বন্ধু গেছিল তাদের নেমন্তন্ন করেছিল, আমাকেও করেছিল, যেহেতু আমি গেছিলাম। কাকু আমি ওখানে গেছি, আমি পুরোহিত কি কার্যকলাপ করছে আমি সেইটুকু দেখেছি। আমি কিন্তু ওখানে জল স্পর্শ করিনি, আমি বাড়িতে এসে ভাত খেয়েছি, কারণ আমার দ্বারা সম্ভব না। ঠিক আছে, আমি বাড়িতে এসে ভাত খাই। তো যাই হোক, তো মিটে টিটে তো গেছে। আবার এই ছেলের দল সব চুপ, আর কোনো ট্যাপ ফোঁ কিচ্ছু নেই, সব চেপে গেছে। কিন্তু এইবার শুরু হলো নতুন উৎপাত। আরে ভাই, যে পিশাচকে দূরীভূত করেছিল ওই তান্ত্রিকের গুরুদেব এসে, রিয়াদের বাড়িতে যজ্ঞ করে করে দূরীভূত করেছিল, রিয়াদের বাড়িটা বেঁধে দিয়ে গেছিল। তারপরে রিয়ার কাকার বাড়িটা বেঁধে দিয়ে গেছিল, তাকে আবার তুই ডাকলি। এইবার পাড়ার মধ্যে বা এই গ্রামের মধ্যে কিন্তু মানে অনাসৃষ্টি ঘটতে লাগলো। প্রথম ঘটনা ঘটলো, দেখুন, ওই ফ্ল্যাট সেন্টারের ওই দিকে ওই ছিল পঞ্চানন কাকু বলে একজন ছিল, সবাই পাঁচু কাকু বলতো। ওই পঞ্চানন কাকুর চায়ের দোকান ছিল, বুঝতে পেরেছেন? আমি কিন্তু 15 বছর আগের কথা বলি। পঞ্চানন কাকুর চায়ের দোকান, সবাই পাঁচু কাকু বলতো গ্রামে। 45 বছর বয়স ওনার। তো বলছে একদিন উনি আসছেন এই ঘটনার পরে, উনি দোকান বন্ধ করে ওখানে গ্রামের লোকেরা বসে তাস ঠাস খেলে সন্ধ্যাবেলা, ইলেকট্রিসিটি গেছে, তো দোকান টোকান বন্ধ করে ঝাঁপ বন্ধ করে আসছেন। আর এই পাঁচু কাকু পান খেতেন, মানে পঞ্চাননবাবু পান খেতেন, পান চিবোতে উনি ওই ফ্ল্যাট সেন্টারের সামনে দিয়ে আসছেন, ওই দিক দিয়ে আসতে হবে। এবার ফ্ল্যাট সেন্টারের সামনে এসে না ওনার মনে পড়েছে ঘটনাটার কথা ওনার মনে পড়েছে, যেখান দিয়ে পড়ে মারা গেছিল, এই হয়েছিল। এবারে ওই ফ্ল্যাট সেন্টারটা আর পার হতে আর একটুখানি বাকি, তখন পিছন দিক দিয়ে কেউ ডাকছে, ও পাঁচু কাকু, আরে এত তাড়া কিসের, একটু দাঁড়াও না। এবার ওই পাঁচু কাকু দাঁড়িয়ে গেছে, হাতে টর্চ লাইট ছিল,
কারণ রাস্তা দিয়ে হেঁটে আসতে গেলে তখন তো রাস্তায় তো হ্যালোজেন ফ্যালোজেন এরকম ছিল না, 15 বছর আগে ওখানে ছিল না এসব। তো উনি টর্চ মেরেছেন, টর্চ মেরে উনি দেখছেন কি একদম পরিষ্কার মিন্টু দাঁড়ানো, পরিষ্কার, কোনো অবয়ব টবয়ব না, একদম জলজ্যান্ত মনুষ্য শরীরে যেরকম দেখে সেরকম দাঁড়িয়ে আছে। আর সেই পড়ে যাওয়ার পরে যেখান থেকে এই রক্ত ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল, ওই সমস্ত সব ওই মানে শুকনো মুখ এবং রক্তের দাগ ওই রকম। উনি ওই দেখে নিতে পারেননি, উনি ওখান থেকে দৌড়তে গেছেন, দৌড়ে বোধহয় 1 পা বাড়িয়েছেন, 1 পা 2 পা বাড়িয়েছেন, সবে দৌড়টা লাগাবেন, সামনে দেখছে রিয়ার মা দাঁড়ানো, বুঝলেন? রিয়ার মা দাঁড়ানো, সেই বিভৎস চেহারা তার। পঞ্চানন কাকু আর কিছু না, বাঁচাও বাঁচাও, হা 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 করে চিৎকার করে উঠেছে। সেই হা হা রব শুনে দেখুন, ওই যে ফ্লাড সেন্টারটা আছে ওর আশেপাশে কিন্তু একটু দূরে হলেও বাড়ি আছে, তারা শুনতে পেয়েছে। শুনতে পেয়ে কিসের আওয়াজ কিসের আওয়াজ এত জোরে চিৎকার করে উঠছে মাঠের মধ্যে, গিয়ে দেখে পঞ্চানন কাকু অজ্ঞান হয়ে পড়ে আছে। এই জল নিয়ে চোখে মুখে জল দিয়ে তাকে তো শুশ্রূষা করে তো তোলা হলো, তুলে বাড়িতে পৌঁছে দিল। বাড়িতে পৌঁছে দিয়ে পাঁচু কাকু 15 দিন জ্বরে ভুগলো, 15 ডেজ জ্বর, ডাক্তার ঠাক্তার দেখিয়ে এ করে। তো যাই হোক, পাঁচু কাকু সেই জ্বরটা রিকভার করে উঠলো, কিন্তু করে ওঠার পরে না পাঁচু কাকু বেশি দিন বাঁচলো না। মানে জ্বর থেকে উঠে সুস্থই ছিল, একদিন রাত্রে শুয়ে আছে, কোনো এক অপরিচিত একটা মেয়ের কণ্ঠ পাঁচু কাকুকে ডাকে, আর পাঁচু কাকু সেই ডাকে সাড়া দেয়, সাড়া দিয়ে বেরিয়ে যায়। এরপরে পাঁচু কাকু আর বাঁচেনি, 15 দিনের মাথায় মারা যায়। বোঝা গেল? এরপর আরেকটা ঘটনা ঘটে। এনার নাম দিবাকর, তিনি এই মানে পালা কীর্তন টীর্তন করেন, ভাগবত পাঠটাট করেন। কোনো একটা গ্রামে বোধহয় ভাগবত পাঠটাট বা কোনো কিছুর আয়োজন ছিল, তা সেখান থেকে উনি আসছেন। তো হেঁটে উনি করেছেন কি, উনি ফ্লাড সেন্টারটাকে অ্যাভয়েড করবার জন্য উনি মাঠের মধ্যে দিয়ে মাঠের আল ধরে আসছেন। এখন রাস্তা থেকে তো মাঠ তো নিচে, যে রোডে উনি উঠবেন এসে মাঠের আল ধরে, আর আল তো সরু আল, ওই সরু আলের উপর দিয়ে উনি আসছেন। তা উনি ওই কীর্তন এর গান ওই ভাজতে উনি টর্চ লাইট নিয়ে এগোচ্ছে। মানে ওই আলের থেকে রাস্তার দূরত্ব আর 20 ফুট, রাস্তার দূরত্ব 20 ফুট। ওই 20 ফুট আসলেই রাস্তার উপরে একটা শিরীষ গাছ আছে, ওই শিরীষ গাছটা ক্রস করে গেলে আপনার একটা ধান ভাঙা কল আছে, সেটাকে ক্রস করে গেলে একটা মানে বাঁশের সাঁকো আছে, আর পুল আছে, মানে নিচে দিয়ে খাল গেছে, ওই খালটা পার হলেই কিন্তু দিবাকর বাবুর বাড়ি। সবাই ওনাকে দিনু কাকু বলতো। তা ওই রাস্তাটায় যে উঠবে তার 20 ফুট আগে উনি দেখছেন ওই আলের পাশে কেউ দাঁড়ানো। তা উনি দেখছেন যে ওটা মানে রাতের বেলায় যেটুকু ভিশন সেটুকু নিয়ে উনি টর্চ মেরে দেখছেন যে ওটা একটা কাকতাড়ুয়া এরম দাঁড়ানো। কাছে গিয়ে যখন টর্চ মেরেছেন তখন দেখছেন না, কাকতাড়ুয়া না, এ তো সেই ছেলেটা। দিনু কাকুর দিকে তাকিয়ে আছে, তার পা কিন্তু মাটিতে নেই, হাওয়ায় ভাসছে। দিনু কাকু ওখানে চিৎকার করে অজ্ঞান। আশেপাশের লোক ছুটে এসে দিনু কাকুকে অজ্ঞান অবস্থায় পায়, তারা দিনু কাকুকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। ঠিক আছে, এইবারে পাড়াতে না মানে যেখানে সেখানে দেখা যেতে লাগলো এই রিয়ার মাকে আর এই মিন্টুকে। আর মানে কিরম হচ্ছে দেখুন, এগুলো তো বলা যায় না যে সবটাই প্যারানর্মাল টাইপের ইয়ে। রাতের বেলায় বাড়ির পরে ঠাকাং ঠাকাং করে টালির চালের পরে হয়তো কারো পড়লো ইট, কখনো পোড়া কাঠ। ভাই পোড়া কাঠ, ইটটা তো নয় মারা গেল, কেউ বদমাইশি করে মারছে, কিন্তু পোড়া কাঠ কোথার থেকে আসবে? পোড়া কাঠ, ইট, কারোর গবাদি পশু মরে যাচ্ছে, ঠিক রিয়ার মা মৃত্যুর পরে যা যা হয়েছিল ঠিক সেই রকম, এবং লোকে কিন্তু বেরোতে পারতো না। এইবার সবাই মিলে বসলো,
বসে একটা সিদ্ধান্ত নিল, বললো যে চলো সেই তান্ত্রিকের কাছে যাই যিনি রিয়ার মাকে ইয়ে করেছিলেন। তো সেই তান্ত্রিককে যে বলেছে, সে অত বেশি আর পাত্তা দিচ্ছে না। সে বলছে যে কি হলো, আমি তো আমার গুরুদেবকে নিয়ে গেছিলাম, সে কাজ তো আমি করে দিয়ে এসেছি। বলে না, এইরকম এইরকম ব্যাপার, এইরকম এইরকম শুরু হয়েছে, আবার উৎপাত শুরু হয়েছে, আপনার একটু যেতে হবে। বলে ঠিক আছে, যা, আমি গুরুদেবকে বলবো, বলে আমি নিয়ে যাব। তো যাই হোক, একদিন ওই গুরুদেব একজন শিষ্যকে সাথে নিয়ে আসছে। তখন কিন্তু কেউ ছিল না, গুরুদেব একাই এসছে। শুনেছেন উনি যে ওই গ্রামে ডেকেছে, উনি কিন্তু ফ্লাড সেন্টারের রাস্তাও চেনেন না কোথায়, ঠিক পৌঁছে গেছে, কাউকে জিজ্ঞাসাও করেনি। এবার ওনাকে দেখে ওই গ্রামের লোকেরা তো চিনতে পেরেছে যে এই তো সেই তান্ত্রিকের সেই গুরুদেব, যে নাকি রিয়াদের বাড়িতে যজ্ঞ করে রিয়ার কাকিমার পিশাচকে মানে মুক্ত করেছিল, অত্যাচার থেকে বাঁচিয়েছিল। এইবারে গ্রামের লোকেরা দেখছে, গ্রামের লোকেরা ভিড় করেছে। আর উনি ফ্লাড সেন্টারের দিকে না বিস্ফারিত নেত্রে চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখছেন, এদিক ওদিক দেখছেন, আকাশের দিক তাকাচ্ছেন, আর ওইটা ফ্লাড সেন্টারটাকে দিকে যাচ্ছে। তো তখন দেখা টাকা হয়ে গেলে তখন গ্রামের লোকেরা বলছে, গুরুদেব এরকম কি দেখলেন, কিছু বলুন, আমরা তো ভীষণ ভয়ে দিন কাটাচ্ছি এরকম ইয়েতে। তা বলছে যে আমি তো সব করে দিয়ে গেছিলাম, তা তাকে আবার আহ্বানটা কে করলো ভাই, তাকে ডেকে আনলো কে? তখন গ্রামের লোকেরা বলেছে যে ডেকেছিল সে মারা গেছে। এই রাজুর এক বন্ধু ছিল মুসাফির বলে, মানে মুসাফির ডাক নাম ওর, মানে ওই ভবগুরুর মতো ঘুরতো, তো ওই জন্য নামটা মুসাফির দিয়েছে। তা বলছে আমার সাথে 11-এ পড়তো, বলে ওই গ্রুপে ছিল। তো ওর মুখ থেকে আমি সবটা শুনেছি কি হয়েছিল না হয়েছিল সেনকে প্লানচেট করতে গিয়ে। তো তখন গ্রামের লোকেরা বলেছে যে আহ্বান করেছিল সে তো মারা গেছে। তা বলে হ্যাঁ, সে মারা গিয়ে সে অশরীরী আত্মা না হয়ে সে বেতালে পরিণত হয়েছে, আর এই বেতাল পিশাচের থেকেও ভয়ঙ্কর। তারপর উনি বললেন যে এই গ্রামে কদিন আগে কেউ মারা গেছে? তখন সবাই বললো হ্যাঁ মারা গেছে, তার নাম পঞ্চান্ন। তখন বলছে যে ওই আত্মাটা ভালো, তাই কোনো বিশেষ কোনো ক্ষতি হয়নি, কিন্তু এই যে পিশাচ আর এই যে যেটা মানে এই অশরীরী আত্মাটা যে উপর থেকে পড়ে মারা গেছে, যে আহ্বান করেছিল, এটা কিন্তু বেতালের রূপ নিয়েছে। এরা একে পজেস্ট করতে পারে। পরে যে লোকটি মারা গেছে আপনার, তাকে পজেস্ট করলে কি হবে জানেন? কি ভয়ঙ্কর রূপ নেবে, গ্রামটা শ্মশান করে দেবে। আজ এই মরবে, কাল ও মরবে। তখন বলছে তাহলে এর থেকে বাঁচার উপায় কি? তখন বলছে যে একটা কাজ করুন, দেখুন আমি তো আজকালের মধ্যে কিছু করতে পারবো না, সম্ভব না। ওই ডাক্তাররা যেমন ডেট দেয় না, আপনি আলট্রাসোনোগ্রাফি করে নিন, তারপরে আমি এত তারিখে আমি দেখব, আপনাকে অপারেশনের ডেট দেবো। ওই যখনই গেলাম তখনই এরমভাবে ওরা করে না। হ্যাঁ, তো মানে আমি অনেক মানে অঘরি তান্ত্রিকের অনেক ইন্টারভিউ আমি দেখেছি, সেই জন্যই বললাম। তো বললেন যে আমি যাই, আমি ডেট আমি জানিয়ে দেবো কোন দিন আমি কাজটা করব। এটা ভৈরবী মায়ের আরাধনা করতে হবে, ভৈরবী মায়ের যজ্ঞ করতে হবে, তা নাহলে পরে একে তাড়ানো মুশকিল। তাও কতটা পারবো আমি জানি না, তবে আমি শিষ্যকে দিয়ে লিস্ট পাঠিয়ে দেবো, সেই লিস্ট মতো যেন একটা জিনিস বাদ না পড়ে। দুদিন বাদে উনি এক শিষ্য এসে লিস্টটা ধরিয়ে দিল। তো রাজু আমাকে বলছে যে কাকু ওই লিস্টে কি নেই আপনি আমাকে বলুন। মানে বললো আমি কয়েকটা আপনাকে বলি, আপনি শুনুন। পুরো লিস্টটা তো দেখে আমার ধৈর্য, মানে 7টা ঘাটের জল, 13টা নদীর জল, 7টা ঘাটের জল, 13টা নদীর জল, 13টা নদীর জল, আর নীল পদ্ম, তারপরে আরো মানে ও মানে 2-4টে উদাহরণ দিয়েছিল যেগুলো মানে মানে প্রায় দুষ্প্রাপ্য। আর যা লিস্ট করেছিল সেটা দিয়ে আর ওনার যে ইয়ে দিয়ে মানে পারিশ্রমিক দিয়ে, সেটা মানে লক্ষাধিক টাকার বাজেট, লক্ষাধিক টাকার বাজেট। রাজুর রিয়ার বাবা একা দিয়েছিলেন 10,000 টাকা। বাকি গ্রামের সব বাড়ির লোকেরা তারা উপযাচক হয়ে সবাই 500 টাকা, কেউ 700 টাকা করে চাঁদা দিয়েছে। এবং উনি যেদিন এসেছিলেন তার থেকে 13 দিন বাদে ডেট দিয়েছিলেন
যে আমি অমুক দিন অত তারিখে আসবো এটা করতে। এবং রিয়াদের বাড়িতে যে কাজটা করেছিলেন, যে মানে রিয়ার কাকিমার পিসার যে দাঁড়িয়েছিলেন, রিয়ার কাকিমার ওই অতৃপ্ত আত্মা যে দাঁড়িয়েছিলেন, তখন ওনার সঙ্গে ছিল 12 জন ছিল। এবারে নিয়ে এসছেন 21 জন। একজন ধরুন ওইদিকে কোনো গীতা পাঠ করছে, একজন ওইদিকে বসে আর কারো পুজো করছে, মানে এক এক দিকে এক একজন রথী মহারথী বসে গেছে। বুঝতে পেরেছেন? এ তো মানে ভৈরবী আরাধনা, মানে বলছে যে 21 জন সর্বদা কর্মব্যস্ত, আর গ্রামের লোকেরা কাঁচা কাপড় টাপড় পরে দাঁড়িয়ে আছে। বলে কাকু, ওই যজ্ঞটা যখন হয় আমি ছিলাম না, কিন্তু আমি শুনেছি ওই যজ্ঞের যখন শেষ আহুতিটা দেয়া হয়, তখন বলছে একটা নীল আগুন, মানে সেই উল্কার মতো মনে হচ্ছে আকাশের দিকে উঠে গেল। জানেন, যারা দেখেছে প্রত্যক্ষদর্শী তারা বলেছে, তো বললো রিয়াদের বাড়িতে লেগেছিল 6 ঘন্টা, বলে এখানে লেগেছে 10 ঘন্টা, 10 আওয়ার্স। এবং 10 ঘন্টায় যজ্ঞ সমাপন করে উনি বললেন যে সব ঠিক আছে, বিতাড়িত হয়েছে, তবে দয়া করে এইসব করতে যাবেন না, এই প্লাঞ্চে তমুক হ্যাঁ, আমি সব শুনেছি লোকের মুখে, দয়া করে এদের আহ্বান করবেন না। তা আমার দ্বারা সম্ভব না এরকম বারবার করা, আর আপনাদেরও তো পয়সা খরচা হয় না, কতবার করে করবেন? এসব মৃত আত্মা আহ্বান করেন কেন? তাই দেখুন, আমি এর আগেও ভিডিওতে বিভিন্ন জায়গায় বলেছি যে প্লাঞ্চেট এই সমস্ত জিনিসগুলো পুরো না জেনে হিতে বিপরীত হয়ে যায়, আমি আগে যখন গ্রুপে ঘটনা বলতাম তখন আমি বলতাম যে হিতে বিপরীত হয়ে যাবে। আর এগুলো দেখুন, এই অঘরী তান্ত্রিক যেমন আছে, পুরুষ আছে, মেয়েও আছে, অঘরী সাধিকা, তারা পিঠে যায়, কামাখ্যায় যায়, এতে যায়। আমি যদি কখনো মানে ওর কন্ট্যাক্ট নম্বরটা আমি যদি জোগাড় করতে পারি, পেয়েছিলাম, ওই ভিডিওটা দেখলে আমি পেয়ে যাব, আমি কখনো তার সাক্ষাৎকার আমি নিয়ে নেব। মানে আমি সেই অঘরীতান্ত্রিক সাধিকাকে আমি দেখেছি তারাপীঠ চত্বরে, একটা ছেলে, তার পরিবার সব এসছে, বাবা মা সব এসছে, মানে মন্দিরে পুজো টুজো দেবে আর কি, হঠাৎই অসংলগ্ন আচরণ করতে শুরু করে দিল ওইখানে, জানেন তো, ওই নাট মন্দিরটার সামনে দিয়ে, যেখানে মন্দিরে ঢুকবে ওইখান দিয়ে অসংলগ্ন আচরণ করছে, করছে, চোখ বড় বড় করছে, করছে, সে করছে। বাড়ির লোক তো অবাক, আরে ভাই ওর 22 বছর পরে মাটিতে পড়ে এরকম খিচুনি, আপনারা বলে দেবেন মির্গি। আরে ভাই, তো মির্গি হলে তো আজকে এই এত বছরের বয়সের ছেলে, 24-25 বছরের ছেলে, তার তো জীবনে হয়নি, তার ওখানেই হয়ে গেল। এবার ওই সাধিকা ওখানে ছিলেন, আমি তার নাম জানি, তিনি সবাইকে সরে যেতে বললেন ওখান থেকে। আর যে ভদ্রলোক ভিডিওটা করছেন, যিনি ওনার সাক্ষাৎকার নিতে গেছিলেন, তিনি ভিডিওটা করছিলেন পরিবারের অনুরোধে। পরিবার বারণ করে যে দাদা দয়া করে ভিডিওটা করবেন না, আমাদের একটা পরিচয় আছে, এটা সব জায়গায় ইউটিউবে যাবে, জানাজানি হবে, করবেন না এটা। তা বললো পরিবারের অনুরোধে আমি ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু যেটুকু দেখেছিলাম আমি বলছি আপনাকে, ওই অঘরীতান্ত্রিক ওই সাধিকা ওই ছেলেটার চুলের মুঠ ধরে নিয়ে বসালো, বসিয়ে বলছে বল বল কোথা থেকে এসছিস, বল 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 কোথা থেকে এসছিস, আর মন্ত্র পড়ছে আর বলছে শ্মশান থেকে ধরেছি, পরিষ্কার বলছে শ্মশান থেকে ধরেছি ওকে। তা উনি তো ওকে সুস্থ তো করে দিলেন। কে বলে হয় না, কে বলে সাধক সাধিকা নেই? হয়তো সাক্ষাৎ তারামা বা অমুকের দর্শন মানে, কিন্তু এরাও সিদ্ধ, মানে কিছু কিছু তন্ত্র সাধনা এরাও সিদ্ধি লাভ করেছে, জানে, অনেক কিছু জানে, কোথায় কি করতে হবে না করতে হবে। আমি যদি কোনোদিন এনাদের পাই, আমি ডাইরেক্ট ইন্টারভিউ নেব, অবশ্য ওনার সম্মতি আমি দেখেছি ওনার ক্ষমতা আছে। মহিলা ছেলেটাকে ঠিক করে দিল, বললো এই সরকার বুঝে। আমি সবসময় বলি যে দেখুন, এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি যে আপনার তারাপীঠে যাবেন, অনেকে না, অনেক ছেলেপুলে আছে রাত্রিবেলা একটু এক্সপ্লোর করবার জন্য, এই চল একটু শ্মশানে যাই, একটু ড্রিঙ্কস ফিঙ্কস করে টোরে শ্মশানে করার জন্য, বিপদ হতে পারে কিন্তু ভাই। আর বিপদ কিন্তু বলে কয়ে আছে না, আপনি দেখলেন কোনো জায়গায় একটা যজ্ঞ হচ্ছে শ্মশানের মধ্যে, সেখানে দাঁড়িয়ে গেলেন, যখন আপনি বাড়ি ফিরবেন একটা ফরেন বডি নিয়ে আপনি বাড়ি ফিরবেন, মানে আপনার শরীরে। তাই সেই জন্য বলছি যে কোনো জায়গায় এই প্রশ্নটা আমি করব, যখন যদি আমার সাথে কারোর এরকম সাক্ষাৎকার হয় আমি নিশ্চয়ই করব।
আমি তো আস্তে আস্তে পরিচিত হচ্ছি এই মাধ্যমে। তো এটাকে তো গ্রুপে গল্প বলতাম, অত কেউ আমাকে জানতো না। তা আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করবো এই জিনিসটা, যে এরকম কোনো যোগ্য স্থলে কোনো সাধারণ ব্যক্তি যিনি মায়ের পুজো দিতে গেছেন সেখানে তার দাঁড়ানো বা অবস্থান করা উচিত কিনা। কারণ এরকম অনেক ঘটনা ঘটেছে আমি জানি, যে যোগ্য করে করে কে কি যোগ্য হচ্ছে, মেয়েটি দাঁড়িয়ে আছে এগারে, বাড়িতে এসে উল্টো পাল্টা শুরু করে দিয়েছে। কি জন্য যোগ্য, কেন যোগ্য আমরা তো জানি না। তা এইবারে আমি আপনাদের বলি, যে ফ্লাড সেন্টারের কথা আমি বললাম, এই পূর্ব মেদিনীপুরের ময়না অঞ্চলে যে ফ্লাড সেন্টারের কথা আমি বললাম, এখন যদি আমি সেখানে মানে আমি ক্যামেরা, তারপরে ধরুন ওই সাউন্ড রেকর্ডার, তারপরে ধরুন সেই আলো ঠালো নিয়ে আমি সেখানে গেলাম, যে আমি ওখানে ক্যামেরা চালু করলাম। এবার আমি দেখাতে পারি এই সেই ঘর, এখান থেকে জানলা দিয়ে পড়েছিল, পতিত আছে, অমুক হয়েছিল তমুক হয়েছিল, কিন্তু কই কিছুই তো নেই। তা রিয়ার কাকিমা গিয়েছে বলবে এই যে আমি এই যে এখানে, এই যে দাদা আমার ছবি তুলুন, দেখান আমি আছি। আরে ভাই, এভাবে হয় না। কোনো এক সময়কার হন্টেড, কেন হন্টেড সেটা আগে জানতে হবে, কেন হন্টেড হয়েছিল, কে কি দেখেছিল। আপনি সেখানে যাবেন ক্যামেরা ফ্যামেরা নিয়ে, কিছুই পাবেন না, কিচ্ছু পাবেন না, কিছু দেখতেও পাবেন না। দেখুন আমি বলছি তো, যে আবার যে এইগুলো মানে কিছু ভাগ্যবান যারাই দেখে ফেলে। একজন দিদিভাই এখানে লিখেছিলেন, আমি নামটা জানি, নামটা নিচ্ছি না, যে মৃত শরীর শরীর ধারণ করতে পারে না। মানে আপনি কি কোনো সাধিকা নাকি, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, যিনি এই ইয়েটা লিখেছেন, আপনি কি কোনো সাধিকা, আপনি কি করে জানেন শরীর ধারণ করতে পারে না? আমি বহু ঘটনা বলেছি, যার মধ্যে একদম হুবহু ওই অবয়ব দেখেছে দাঁড়িয়ে আছে। কি করে হয়? যেমন মুসলিমরা একটা কথা বলে স্পিরিট, সেটা তাদের ধর্মের ব্যাপার, যে স্পিরিট কখনো, আত্মা কখনো দেহ ধারণ করতে পারে না, ওটা জিন পারে। আমরা যেটা স্পিরিট, ওদের কাছে সেটা জিন। আপনি জিন ইয়ে করতে পারে, শরীর ধারণ করতে পারে বা নানা রূপ ধারণ করতে পারে। কিন্তু উনি যেটা লিখেছেন, যে মৃত শরীর কখনো শরীর ধারণ করতে পারে না, তাহলে ভাই, তো দিদিভাই অনেক কিছু তো তাহলে তো সব মিথ্যে হয়ে যাবে। মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আছে যাদের ঘটনা আমি বলেছি, পিওর সায়েন্সের স্টুডেন্ট আছে, মানে বংশগতি বিদ্যায় স্নাতকোত্তর উত্তীর্ণ আছে, আইটি সেক্টরের ছেলে আছে। হুম। তো তাদের ঘটনাও তো আমি বলেছি, তারাও তো অবাক, যেটা কি করে হয়। ভালো ভালো জব করে। আরেক ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়েছিল, ওই কি সেনগুপ্ত না মিত্র, আমি কদিন আগে আমাকে ফোন করেছিলেন। সিকিমের পরে উনি খুব মানে কোনো একটা কোম্পানির খুব মানে টপ লেভেলে আছেন, সিকিমের একটা হোটেলে ছিলেন। মানে সেটা কি হয়েছিল, আমি টেলিফোনে আমাকে বলেছিলেন জানেন, মানে গায়ে কাটা দেওয়ার মতো যে ঘরটায় ছিলেন উনি, গায়ে কাটা দেওয়ার মতো। আমার বোধহয় ফোন নাম্বারটা সেভ করা আছে, আমি বলবো ওনাকে যে পাঠাতে। ব্যস্ত লোক তো, মানে হাই প্রোফাইল লোক, মানে অনেক উঁচু পোস্টে চাকরি করেন। তো যাই হোক, আমি নিশ্চয়ই, উনি যদি এই অনুষ্ঠান শোনেন নিশ্চয়ই আমাকে পাঠাবেন, আমি আপনাদের শুনিয়ে দেবো। তো পূর্ব মেদিনীপুরের ঘটনাগুলো আমি বলে নিচ্ছি। আসানসোলের একটা ঘটনা আছে, একটা ম্যানেজমেন্ট কলেজটা আজ আর মানে ম্যানেজমেন্ট কলেজটা আজ আর নেই। 2013 সালের ঘটনা ছিল, ঠিক আছে? তো আমি সেটা বলবো। তারপরে পুরুলিয়ার একটা হন্টেড একটা হোটেলের ঘটনা আমাকে পাঠিয়েছেন। আমার মনে হয় সুজয়বাবুর সেই ঘটনা, এ তো মিলে যাচ্ছে, একে একে দুই হয়ে যাচ্ছে দেখছি। এ তো সেই হোটেলেই ছিল, সুজয়বাবু আর আমার ভাই। হ্যাঁ, যে মাংস রান্না করতে হাত পিছন দিক দিয়ে হাত দিয়ে টেনে নিচ্ছিল। তো যাই হোক, আমি যখন বলবো আপনারা শুনতে পাবেন। এছাড়া সঙ্গমিত্রা, রিমা, ওদের ঘটনাও পড়ে আছে, আমি অনেকদিন বলিনি। এছাড়া আরও অনেকের ঘটনা আছে, আমি সবটা বলবো। আপনাদেরও বলি, অনুরোধ করি, যে আপনারা যাদের কাছে এই ধরনের ঘটনা আছে, তারা ঘটনা পাঠিয়ে দিন আমার মানে হোয়াটসঅ্যাপ নম্বরে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর যেখানে লেখা আছে মা, দাদু, ঠাকুমা, আশাবতী, ওই লেখাটাকে প্রেস করলে পুরো ডেসক্রিপশনটা আপনার সামনে আসবে। ওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে সেন্ড করে দেবেন। হ্যাঁ, মানে হাই লিখবেন, লিখে আপনি আপনার, আমি দেখলাম না দেখলাম বড় কথা না, আমি ঠিক দেখে নেব, ঠিক। হ্যাঁ, পাঠাবেন, অনেক এরকম পাঠিয়েছেন, আমি সবারটাই বলবো। কলকাতার পরেও একটা আছে, এই নারকলডাঙ্গা ফারকলডাঙ্গা অঞ্চল থেকে এক দিদিভাই পাঠিয়েছেন, আমি নামটা নেবো না জায়গাটা, তো আমি বলে দেবো, উনিও পাঠিয়েছেন। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হুম
শুনতে থাকুন, দেখতে থাকুন। আর আমি সব চ্যানেলকে কুর্নিশ করি, তারা প্রত্যেকেই খাটেন। যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি যারা দেখাচ্ছেন যে না এখানে কিছু নেই, তারাও তো খাটছেন। তারা মানুষের যে ভীতিটা, আমি তো বলি, আমি নিজেও বলি যে ভয় পাবেন না, ভীতির কোনো জায়গা নেই। আমি যখন ঘটনা বলতে বসি তখন আমি কিন্তু বলি যে এগুলো আত্মস্থ করবেন না। কারোর সাথে হয়েছে বলে যে আপনার সাথে হবে না। কোনোটা 5 বছর আগের, কোনোটা 10 বছর আগের, কোনোটা 50 বছর আগে, আমি 90 বছর আগেরও ঘটনা বলেছি। এগুলো হয়ে যায় আচমকা আচমকা। তা তারাও যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে তাদের কাছে দেখবেন যে কলকাতায় অফিস আছে, সেখানে যদি কেউ যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু অনেক তথ্য, অনেক কি ছবি দেখতে পারবেন, যেগুলো দেখলে আপনার গায়ে রীতিমতো কাটা দেবে। আবার যারা দেখাচ্ছেন যে না এই তো সেই হন্টেড ইয়েটা, দেখুন একটা শব্দ আসছে বা একটা আওয়ার নয়েজ আসছে, কিন্তু তারা মিটার ফিটার ধরে দেখাচ্ছেন যে না আপাতত এই কারণ হতে পারে, এই জন্য এখান থেকে চলছে। তাদেরও কুর্নিশ জানাই, অন্তত মানুষের মন থেকে ভয়টা তো দূর করতে পারছেন। হুম। এবং আমি যখন ঘটনাগুলো বলি তখন আপনাদের বলি যে দেখুন এগুলো মানুষের থেকে, মানে আমার পক্ষে তো মানে এত দূর দূরান্তরে যাওয়া সম্ভব না যে দাদা এখানে গিয়ে এটা হয়েছিল, দাদা ওখানে গিয়ে ওটা হয়েছিল, সম্ভব না। সুতরাং একটা লেজার টাইম কাটানোর জন্য এগুলো শুনুন, কখনো আত্মস্থ করবেন না, সময় কাটান, ভালো ঘটনা শুনুন। ভালো ঘটনা আপনাদের কাছে যদি থাকে নিশ্চয়ই পাঠান, আমি নিশ্চয়ই বলব। সবাই খুব ভালো থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে এরকম কোনো বুধবার, শুক্রবার অথবা সোমবারে। একটু কাজের মধ্যে আছি, সদ্য নাতি হয়েছে তো, আমি আর মানে আমার স্ত্রী সময় পাই না। মেয়ে তো সবে পেট কাটা, ওর তো একটু মানে ব্যথা ফ্যাথা রয়েছে। আহ, অফিসে চলে যায়, জামাই অফিসে বেরিয়ে যায়, এবার তো আমি আর মানে আমার স্ত্রী দুজনেই একটু তদবির তদারক করতে হয়, বুঝতে পেরেছেন তো। এরপরে বাজার ঘাটটাও আছে, সেগুলোও তো সব করতে হবে। তা যার জন্য আমার একটু ওই পড়া বা সময়টা, তার জন্য অধৈর্য হবেন না, আমি ঠিক আসবো। এক দাদাভাই আমাকে বলেছেন যে শম্ভুবাবু আপনি যেদিন বানিয়ে গল্প বলবেন বা বইয়ের গল্প বলবেন সেদিন থেকে আপনার চ্যানেল আমি আর দেখবো না বা করবো। আমি দাদাভাইকে বলেছি দাদাভাই এখনো তো আমার মনে কোনো পরিকল্পনা নেই এরকম, যতদিন পারি টানতে পারি ততদিন টানবো। হ্যাঁ, একটা গল্পে বলতে আমি 10 দিনও দেরি করেছি, 10 দিন আমি আসিনি, ঘটনা আসেনি। ঘটনা আসলে আসবো, আমি চলে আসবো। তো সবাই খুব ভালো থাকুন। আজকের মতো অনুষ্ঠানটা শেষ করি। কত মিনিট হলো দেখি, ও বাবা দেখতে দেখতে 52 মিনিট। সবাই খুব ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, আমি আবার আসবো নতুন কোনো ঘটনা নিয়ে, রোমহর্ষক ঘটনা নিয়ে। সঙ্গে থাকুন, সাথে থাকুন। হুম, সবাই খুব ভালো থাকবেন।